ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত নিম্নাঞ্চল, পানি কমতে শুরু করায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে বিলীন শত শত ঘরবাড়ি। কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু, মরদেহ নিয়ে গেছে বিএসএফ। পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের সময় 5 জনকে আটক করেছে বিজিবি। আবারও পলিথিন নিষিদ্ধে চলছে আলোচনা সমালোচনা। পণ্য নিরাপদ ও নির্বিঘ্নে বাড়িতে নেবেন কিসে চিন্তিত ক্রেতা। মানসম্পন্ন বিকল্প ও সুলভ মূল্য নিশ্চিতের দাবি। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা পদ্মা ব্যাংকে আটকে, জলবায়ু তহবিলেরই 900 কোটি। নানা তৎপরতায়ও অর্থ ফেরত পাচ্ছে না তিতাস জীবন বীমা বিটিআরসি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঢাকা শহরে চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। 6,500 কোটি টাকা খরচ বাড়িয়ে 24,381 কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। জাপানের ঋণে প্রকল্পটি 2029 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর উপর হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে 2012 সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ 2020-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো 3 বছর। বাস্তবায়নে 24,000 কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় 18,000 কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। 11,560 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর উপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়নটা আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে ফল প্রকাশ করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার জানান, পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলো নেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। তবে কিছু শিক্ষার্থী আন্দোলন করায় স্থগিত পরীক্ষা আর নেওয়া হয়নি। এতে প্রশ্ন ওঠে, কিভাবে আর কবে প্রকাশ পাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। পরীক্ষা বাতিলের প্রায় ৮০ দিনের মাথায় জানানো হলো ফলাফল নির্ধারণের তারিখ। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আগামী 15 অক্টোবর জানা যাবে এসএসসির ফল।
সেদিন সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন। আর ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন। আগামী অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 600 বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। তবে আগেই সিদ্ধান্ত হয়েছে বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া। এবারের এইচএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিভিন্ন বিভাগে গড়ে 8 থেকে 10টি বিষয়ে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,50,790 জন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে পোস্টের জেরে ওএসডির পর এবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্টে ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। এদিকে সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিগত 3টি সংসদ নির্বাচন বাতিল ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও করেন তিনি। বুয়েট ছাত্র আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সংহতি সমাবেশে একথা বলেন হাসনাত। একই দিন আলাদা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আবরার হত্যাকাণ্ডের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। বুয়েট সংলগ্ন পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় সেই ভায়াল রাতে স্মৃতিচারণ করেন আবরারের বন্ধু আহনাফ মুসান্না। আবরার ছিল ষষ্ঠ মানুষ যাকে যে কোনো কারণে কোন একটা রুমে নিয়ে পিটানো হয়েছে। তার মানে জিনিসটা এতটুকুই নরমাল ছিল আমাদের যে না ঠিক আছে নিচে কাউকে এটা তো নেয়। এই 6 দিনের মধ্যে আরো 5 জনকে নেওয়া হয়েছে। আমাদের কিছুই করার ছিল না, কিছুই করার ছিল নাকি ছিল হয়তো, কিন্তু আমাদের অতটুকু সাহস তো ছিল না, সৎ সাহসটুকু ছিল না যে আমরা কিছু করতে পেরেছি। একই অনুষ্ঠানে আবরারের স্বজনরা ওই হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন। 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তার হত্যার যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন। এদিকে আবরারের স্মরণে শাহবাগে ছাত্র জনতা সংহতি সমাবেশে অংশ নেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন। ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে। যারা গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? একই স্থানে আবরারের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। ভারতকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই,
তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়। বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানায় আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সিএমএম আদালতের উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। এর আগে আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর ডিম ছোড়ে বিএনপি কর্মীরা। সোমবার বেলা 2:30টা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতে তোলার সময় তার উপর চওড়াও হয় বিএনপি কর্মীরা। সাবির হোসেনের বিরুদ্ধে দেয় স্লোগান, বাঁধে হট্টগোল। এরপর শুরু হয় শুনানি। এ সময় জামিন আবেদন করেন আসামি পক্ষ, তবে জামিন নামঞ্জুর করে সাবেক পরিবেশ পরিকল্পনা মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল, এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবির হোসেন চৌধুরী। বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন রিমান্ড আবেদন দেন, নামঞ্জুর করেন জামিন আবেদন। সচিব উনি নিজেই বলেছেন উনি অনেক আগেই অবসরে গিয়েছেন, এবং এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান উনি অনেক আগেই অবসরে গিয়েছেন। এইসব ঘটনা ঘটার আগেই তারা অবসরে গিয়েছেন, সুতরাং তাদের এইসব ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই। এর আগে সকালে রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের 500 প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা প্রকাশ করেছে। ধর্মীয় চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্ব, শিল্প ও সংস্কৃতি এবং দেশ ও দেশের বাইরে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করেন এমন ব্যক্তিরা এ তালিকায় স্থান পান। অর্থনৈতিক উন্নয়নে অবদান ও বৈশ্বিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদানের জন্য ডক্টর ইউনূসকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটি অঞ্চল। ৩ জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় কাটেনি দুর্ভোগ। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৪ উপজেলার ১৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় ১২,২২৪ হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। সড়ক মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। ৩ দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরা অবস্থা খুব ভয়াবহ। পানিতে তো এটা করা সব শেষ হয়েছে। ১৩০ বছর বয়স আমার এই পর্যন্ত অনেক কিছু নেই। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। বর্ষার শেষ সময়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বাড়া কমার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। বিলীন হয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র সহ শত শত ঘরবাড়ি। তবে শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা বলে দায়মুক্ত পানি উন্নয়ন বোর্ড। জামিল বেয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। বন্যা আশ্রয় কেন্দ্রের অর্ধেক ভবন ধরলার পেটে। এর আগে বিলীন কমিউনিটি ক্লিনিকের পাকা ভবন। একের পর এক বসতভিটাও গিলে খাচ্ছে নদী। খিদেরকুটি বন্যা আশ্রয় কেন্দ্রের এমন দৃশ্য কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের, সদরের যাত্রাপুর ও রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ সহ অন্তত 15টি পয়েন্টে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর দুই পারের ভাঙন। ঘরবাড়ি সহ গাছপালা সরানোর সময়টুকুও দিচ্ছে না নদী। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ হাটবাজারও। যাত্রাপুর হাট আছে, বিজিবি ক্যাম্প আছে, তারপর সরকারি আরো প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল আছে। ধারণার বাইরে এইভাবে যে ভাঙবে, মানুষ ঘর যে সরাবে এই সময়টুকু পায় না। দাদা আমি বলতে কি শুনি যে নদী খনন করবে, কিন্তু বাস্তবতা দেখতেছি না। তারা এমনভাবে কার্যক্রম নেয় শুধু ক্ষণিকের জন্য, কিন্তু ভাঙা বন্ধ হয় না। ভাঙনের শিকার পরিবারগুলো ঘরবাড়ি সরিয়ে অন্যের জায়গায় রাখলেও নতুন করে ঠিকানা মিলছে না তাদের। মানবেতর জীবন কাটছে ভুক্তভোগীদের। প্রথমবার ভাঙিয়ে একটু সারে তুলছি, আবার ফির ভাঙিয়ে অডে হাতে ভাঙিয়ে আর একটু সারে তুলছি। এখন তো জমি কিনে টাকা নাই, আমার তো কোনো থাকতেও জায়গা নাই। বাড়ি ঘরদের জন্য সরে নিয়ে যা রাখবে, তার জমা জমি কোনো জায়গায় নাই। পানি বাড়া কমার সঙ্গে জেলার প্রধান নদ নদীতে ভাঙনের কথা স্বীকার করে শুধু সরকারি স্থাপনা সহ ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে আছে বা ঘনবসতি, সেখানে জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম শুরু করেছে জিওব্যাগ দ্বারা। এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা নদীতেও ভাঙন দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন সরকারি স্থাপনা দেখে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। গত এক সপ্তাহে নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়েছে 2 শতাধিক পরিবার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। কুমিল্লায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন নামের এক ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তবর্তী পাহাড়পুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে দেখে গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ নিয়ে আসার জন্য চেষ্টা করছে বলে জানায় বিজিবি। নিহত কামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়া পাড়ার বাসিন্দা। এদিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে রাতের আধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় 5 বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
নিষিদ্ধ পলিথিন ২২ বছর পর আবারও নিষিদ্ধ, কিন্তু এর বিকল্প কি এই নিয়েই চলছে আলোচনা সমালোচনা। বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি সহযোগিতার দাবি সাধারণ ভোক্তাদের। আর পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকেই কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে পরিবেশ বান্ধব ও মানসম্মত পলিথিনের বিকল্প তৈরিতে উৎপাদকদের প্রযুক্তিগত সহায়তার পরামর্শ পরিবেশবিদদের। শাহিনুর রহমানের ছবিতে রৌনক নিয়ন্তার রিপোর্ট। বাজারে কিংবা সুপার শপে এসেছেন, তবে পণ্য নিরাপদে ও নির্বিঘ্নে বাড়িতে নেবেন কিসে? ক্রেতাদের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিকল্প শুধু হলে হবে না, যেটা অ্যাভেলেবেল, যে আমি ইচ্ছা করলে পাচ্ছি। এখন হঠাৎ করে আমার তো, যেমন আমার আজকে মনে নেই যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে এসে তারপর আমাকে এটাতে ঢুকতে হবে। পর্যাপ্ত সরবরাহ হওয়া উচিত। সম্প্রতি দেশের সুপার শপগুলোতে ১ অক্টোবর ও কাঁচা বাজারে ১ নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশের জন্য ক্ষতিকারক এই পলিথিন বন্ধের সিদ্ধান্তকে সচেতন নাগরিকরা স্বাগত জানালেও নিত্য প্রয়োজনীয় জিনিস সহ অন্যান্য তরল পণ্য কিভাবে পলিব্যাগ ছাড়া নেবেন তা নিয়ে চিন্তিত ক্রেতারা। গভর্নমেন্ট বা কেউ এর বিকল্প কোনো পদক্ষেপ নেয় নাই, আমরা পাই নাই, এই কারণে আমরা ব্যবহার করতে বাধ্য। আধুনিক গবেষণা করতে হবে, শুধুমাত্র পলিথিনকে নিষিদ্ধ করলেই হবে না। কি করবো না ভাই, করে তো আমাদের আয়গুলো বন্ধ হয়ে দিবে। গোস মাছ ওনার বাসায় কিভাবে রাখবে ফ্রিজে, আর আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী তারা কিভাবে দিব? গবেষণা বলছে শুধুমাত্র ঢাকায় প্রতিদিন গড়ে পলিব্যাগ ব্যবহার করা হয় প্রায় ১,৪০,০০,০০০, আর প্রতিদিন পলিব্যাগ জমা হয় প্রায় ২ কোটি। পলিথিনের বিকল্প হিসেবে ক্রেতাদের জন্য বিনামূল্যে কাগজের ব্যাগ, স্বল্প মূল্যে পাট এবং কাপড়ের ব্যাগ রেখেছে সুপার শপগুলো। তবে বিকল্প সরবরাহ নিশ্চিত না করে পলিথিন নিষিদ্ধ করায় কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন বলে জানান সুপার শপে দায়িত্বরতরা। অনেক প্রবলেম ফেস হইতেছে, যেমন কাগজ ভিজে যাচ্ছে, ডাবল দেওয়া যাচ্ছে, এখানে 3টা দেওয়া লাগতেছে। মোমের কটন প্রলেপ দেওয়া আছে, এটা সহজেই পচনশীল এবং এটাই আমরা পলিথিনের বিপরীতে মাছ মাংস দিচ্ছি। এটা কাস্টমারও বলছে যে আমরা এত টাকার বাজার করি আপনাদের থেকে, আপনারা তো আমাদের 2টা ব্যাগ ফ্রি দিতেই পারেন। পলিথিনের পর্যাপ্ত মানসম্পন্ন বিকল্প ও সর্বোচ্চ সরবরাহের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে পরিবেশবিদরা বলছেন, পলিথিনের চাহিদা বা বৈশিষ্ট্যকে টেক্কা দিতে পারে এমন বিকল্প নিয়ে দরকার গবেষণার পাশাপাশি সঠিক বাস্তবায়ন। পলিথিনটা এইটা নিজস্ব কতগুলো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তার জায়গা মার্কেটে শক্তিশালী করেছে। সে সহজে উৎপাদিত হয়, তাকে সুলভে পাওয়া যায়, অর্থাৎ অল্প টাকায় উৎপাদন করা যায় এবং তার বাজারে সে বিনামূল্যে বিতরিত হয় এবং তাকে সহজে পরিবহন করা যায়। এই যে 4টা টার্গেট জিনিসকে মাথায় রেখে যদি আমরা একটি পণ্য ইনভেনশন, পণ্যের উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে আমরা সমাধান পাবো। তা না হলে আবার 22 বছর পিছনের জায়গাতে আমরা থেকে যাব। পলিথিন শিল্পের সাথে জড়িত দেশের লাখ লাখ মানুষ। 2023 সালের এক গবেষণা অনুযায়ী বাংলাদেশের প্রায় 3000 কারখানায় প্লাস্টিক ও পলিথিন তৈরি হয়। একই সঙ্গে অর্থনীতিতেও বড় ভূমিকা রয়েছে এই শিল্পের। তাই পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকেই কিছুটা পরিবর্তন বা পরিবর্ধন করে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করা গেলে পলিথিনের ব্যবহার কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় বৈঠক, সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা। এত কিছু করেও পদ্মা ব্যাংকে আটকে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা তুলতে পারছে না সরকার। টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বীমা কর্পোরেশন। সুদ আসলে প্রায় 35 কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। আর জলবায়ু তহবিলের 874 কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছেন পরিবেশ উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। 2013 সালে প্রতিষ্ঠার 3 বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফার্মার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ আমানত হিসেবে রাখা হয়। ডুবতে থাকা ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে 2017 সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত সমালোচিত ব্যবসায়ী নাফিস শরাফত। ফার্মার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করে। ক্যাশের জন্য যাব, অ্যান্ড ক্যাশ যদি না করতে পারি লিগ্যাল ডিভিশনকে দিয়ে দিব, লিগ্যাল ডিভিশন দায়িত্ব নেবে মামলা করতে। 2015 ও 16 সালে পদ্মা ব্যাংকের 7টি শাখায় 1 বছর মেয়াদী আমানতের মাধ্যমে প্রায় 115 কোটি 53 লাখ টাকা রাখে জীবন বীমা কর্পোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পায়নি। সুদ আসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা 126 কোটি 95 লাখ টাকার বেশি।
2015 সালে তৎকালীন ফার্মার্স ব্যাংকে 1 বছর মেয়াদে জলবায়ু তহবিলের 508 কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা জানান, সুদাসলে বর্তমানে 874 কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে। তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 179 কোটি টাকা, তিতাস গ্যাসের 53 কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। একেবারে একই পদ্ধতিতে বিস্ফোরণ হয়েছিল অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভে। এক্ষেত্রে আগুন থেকে বিস্ফোরণ নয়, বরং বিস্ফোরণের পরই আগুন লেগেছিল জাহাজ দুটিতে। অথচ বিস্ফোরণ ঠেকাতে আগেই বাংলার সৌরভ জাহাজকে গ্যাস মুক্ত করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। এদিকে নাশকতা প্রতিরোধে বন্দর চ্যানেলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দুটিতে থাকা ক্রুড অয়েল সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলছে জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমি মনে করি যে প্রপার অনুসন্ধানের মাধ্যমে অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এবং দরকার ইনস্ট্রুমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে সঠিক ঘটনা বের করা উচিত, তাহলে আমাদের মেইন অবজেক্টিভ অ্যাটেন্ড হবে। এদিকে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনার পর বন্দর চ্যানেল সহ তার আশপাশের সামুদ্রিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনিতে পতেঙ্গা হয়ে কর্ণফুলীর মোহনা এই অঞ্চলে সার্বক্ষণিক শত শত লাইটারেস এবং মাদার ভেসেলের অবস্থান থাকে। নৌকা এবং স্পিড বোটে যাতায়াত রয়েছে শত শত নৌযান শ্রমিকের। বহিনঙ্গরে অবস্থানরত বিশাল আকৃতির অয়েল ট্যাঙ্কার লাইটারেজের মাধ্যমে শিপিং কর্পোরেশনের জাহাজগুলো তেল নিয়ে আসে উপকূলে অবস্থানরত রিফাইনারিতে। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিজস্ব মনিটরিং ব্যবস্থাকে আমরা আরও বেশি সক্রিয় করেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা কিংবা কোনো রকম নাশকতা ঘটতে না পারে। দুর্ঘটনা কবলিত বাংলার জ্যোতিকে আপাতত বন্দরের ডলফিন জেটির পাশে নিরাপদে রাখার পাশাপাশি বাংলার সৌরভের অবস্থান বহিনঙ্গরেই। দুটি জাহাজের পাশে সতর্ক অবস্থানে রয়েছে উপকূল রক্ষী কোস্টগার্ড এবং বন্দরের টাগবোট। প্রথমে বিস্ফোরণ, এরপর আগুন লাগে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে। আর এই সময় প্রতিটি জাহাজে 11,000 মেট্রিক টন করে 22,000 মেট্রিক টন ক্রুড অয়েলের অবস্থান ছিল। তবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের তড়িৎ তৎপরতায় আগুন নেভানোর কারণে সে ক্রুড অয়েল রক্ষা পেয়েছে। এখন চলছে সে ক্রুড অয়েলকে নিরাপদে আরেকটি জাহাজে তুলে নেওয়ার কাজ। চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর থেকে কমল দে, সময় সংবাদ। কোন পথে হাঁটছে তিস্তা? সংস্কার নাকি মহাপরিকল্পনা বাস্তবায়ন? অধিকার কর্মীরা বলছেন তিস্তার যে কোনো সংস্কারই করতে হবে মহাপরিকল্পনার সমীক্ষা ধরে, নইলে এটি শুধু অর্থের অপচয় হবে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন, তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করা হচ্ছে, তাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত, আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহাদুর্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি, প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায়। তিস্তা নদী পুনরুদ্ধারে 2018 সালে পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না একটি যৌথ সমীক্ষা শেষ করে, যেখানে তিস্তা শাসনের পাশাপাশি কৃষি জমি উদ্ধার, স্যাটেলাইট টাউন, কৃষিভিত্তিক শিল্প সহ নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটিতে চীন বিনিয়োগের আগ্রহ দেখালেও ভারতের হস্তক্ষেপে আটকে যায়। তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার 2 কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায়, তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত। এটা যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, আমরা বলছি এই সমীক্ষার আলোকে
এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে নিজস্ব অর্থায়নে। আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড। যদিও নদী গবেষকরা বলছেন মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তার যে কোনো সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকেই। যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয় তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবল নতুন প্রকল্প নদীর জন্যও ক্ষতি হবে না, অর্থেরও অপচয়ের কারণ হবে না। মহাপরিকল্পনা যেটা সেটা আপনারা জানেন যে একবার আমাদের চায়নার মাধ্যমে ওইটার একটা ইয়ে হয়েছিল, পরে ওইটা এমন একটা পর্যায়ে আছে, এখন ওইটা মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছে। কিন্তু আমরা যেটা প্যারালাল করছি, আমরা নিজেরাই একটা স্টাডি করেছি এলাকার মানুষকে সম্পৃক্ত করে কি করা দরকার সেই জিনিসটার জন্য। এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার 12 উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 150 বছরের পুরানো রংপুর বিভাগীয় রেল স্টেশনটিতে দীর্ঘ সময়ও লাগেনি উন্নয়নের ছোঁয়া। দফায় দফায় আন্দোলন সংগ্রাম করেও উন্নয়ন থেকে বঞ্চিত উত্তরের এই গুরুত্বপূর্ণ স্টেশনটি। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলার রিপোর্টে। সহপাঠীর হাত ধরে প্রতিদিন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের। এই কষ্ট নিত্যদিনের দীর্ঘ সময়ের। স্টেশনে 2টি প্ল্যাটফর্ম থাকলেও একটি থেকে অন্যটিতে যেতে নেই ওভারব্রিজ। এতে অনিরাপদ খোলা রেল লাইনের উপর দিয়ে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়েই ট্রেনে ওঠানামা করতে হয় যাত্রীদের। আমাদের আশেপাশে দেখবেন বিভাগীয় শহরে যে জেলা শহরগুলো আছে, এই শহরগুলোর রেল স্টেশন অনেক উন্নত। এটা যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা 5 ফুট উঁচু। এখান থেকে যখন আমরা নামি, এখানে কোনো ফুট ওভার ব্রিজ নেই। এইরকম স্টেশন অন্য কোথাও বিভাগীয় পর্যায়ে নাই। রেল লাইন থেকে শুরু করে নাই কোনো ব্রডগেজ রেল লাইন, নাই কোনো উন্নত মানের ট্রেন, নাই কোনো মানে প্রতিরক্ষা বাহিনী। দেশ যখন মেট্রো রেলের যুগে, তখন উত্তরের বিভাগীয় শহর রংপুরের রেল স্টেশনটি দিন দিন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সেই সাথে অটোরিকশার এলোমেলো পার্কিংয়ে দিশেহারা যাত্রী সাধারণ। হোটেলের ময়লা যত হোটেল টোটেল আছে সব এদিকে আসিয়া ফেলায় এরা, তার কারণে আমাদের ওই জায়গাটা পার্কিং করতে পারি না। যারা কর্মকর্তা আছে তাদের অবহেলার কারণে, তাদের দৃষ্টি না থাকার কারণে আজকে সব জায়গায় এলোমেলো। এত দুর্গন্ধ যে এই সমস্ত জিনিসটা আমরা চাই সরকারের কাছে যে জিনিসটা আমাদেরকে দূরত্ব সমাধান করে। ভূমি অধিগ্রহণ শেষ হলে শিগগিরই রেলওয়ে প্ল্যাটফর্মটির উন্নয়নের কাজ শুরু হবে বলে জানালেন উত্তর রেলওয়ে কর্মকর্তা। রংপুর স্টেশনের কাজটা আপাতত বন্ধ আছে, কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হবে। এটা কাজের তো অনেক আছে, আপনার বিশেষ করে জমি অধিগ্রহণের ব্যাপার আছে, জায়গা নির্ধারণের ব্যাপার আছে। এই জিনিসগুলো সঠিকভাবে হওয়ার পরে তারপরে কাজ হবে। এদিকে ঢাকার সঙ্গে 4টি আন্তনগর ট্রেন চালু সহ 10 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। ভোক্তারা বলছেন দেশের পট পরিবর্তন হলেও বাজারে মেলেনি তার প্রভাব। এখনও নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতীব প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে ব্রয়লার দাম বেড়ে গেছে। আজকের বাজারে ব্রয়লার বিক্রি করতেছি 200 টাকা কেজি, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 260 টাকা কেজি, দেশি মুরগি 520 টাকা কেজি। সব মুরগির দাম একটু বাড়তি। 200 টাকা, 210 টাকা, 190 টাকা। তাহলে আগে তো অনেক ভালো হয়েছিল, এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। বড় আকারের 1.5 কেজি ওজনের এক একটি মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুম শেষে মাছের সরবরাহ কমেছে আর এতে দাম বেড়েছে। 400 টাকা কেজিতে বাড়ছে। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি,
প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এই টাইমটাতেই কিন্তু আমরা সবসময় ইলিশ পাই, কিন্তু দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি, ওই সে দুধের স্বাদ গলে মিটাচ্ছি। এদিকে বাড়তির দিকে চালের বাজার সবথেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। আটার চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে, আটার চালটা এত দাম বাড়ছে কল্পনায়। অর্থনীতিবিদরা বলছেন সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে, এবং এই তিনটা যেটা মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিতে সামান্য দেরি হলেও আগাম আলু রোপণ করছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। 22 সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই কৃষি কর্মযজ্ঞ। বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আগাম ধান কাটার পর কৃষকরা এখন ব্যস্ত আলু রোপণের কাজে। সারিবদ্ধ লাইন সোজা করা, আলু বীজ বসিয়ে কীটনাশক ছিটিয়ে দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া সহ নানান পরিচর্যা করছেন। নীলফামারীর কিশোরগঞ্জ দেশের আগাম আলু উৎপাদনে অন্যতম কৃষি জনপদ। 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু রোপণ। 55 থেকে 60 দিনের মধ্যে ফসলটি ঘরে তোলা যাবে। কৃষকরা বলছেন গতবারের চেয়ে এবার আবহাওয়া ভালো থাকলে আলু উৎপাদন বাড়ার পাশাপাশি দামও পাওয়া যাবে আশানুরূপ। আমি প্রতি বছরে আগাম আলু লাগাই 16 বিঘা মাটি, স্বাভাবিক লাভ হয়। লাভটা হয় এই যে একটু লেবারের দাম একটু কম থাকে, আর বাজারটা ভালো পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন আগাম আলু মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকে, তাই বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণে নানা পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের। আগাম আলু এমন সময় লাগানো হয় যে সময় বৃষ্টি বাদল হওয়ার সুযোগ থাকে, সেজন্য আমরা বৃষ্টি বাদল থেকে কিভাবে ফসল বাঁচিয়ে চাষ করা যায় সেই কারিগরি পরামর্শ আমরা দিয়ে থাকি। এছাড়া আলু বপন থেকে শুরু করে আলু উত্তোলন পর্যন্ত আমরা কৃষকদের আলু চাষে বিভিন্ন সমস্যা যেগুলো দেখা যায় সেগুলোতে আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি। কৃষি শ্রমিকের অলস বসে থাকার এই সময় আগাম আলুই তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এবার কিশোরগঞ্জ উপজেলায় মোট 5000 হেক্টর জমিতে আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, কিশোরগঞ্জ, নীলফামারী। গত 4 মাস ধরে পঞ্চগড় সদরের কুচিয়ামোড় এলাকার স্লুইস গেট সেতু সংযোগ সড়কের এক অংশ ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন রাস্তার উভয় পাশের প্রায় 50 গ্রামের বাসিন্দা। ঝুঁকিতে স্লুইস গেট সেতু সহ পাশে থাকা ফকির মার্কেটটিও। স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষকে অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ভেঙে পড়েছে সেতুর সংযোগ সড়কের এক অংশ। সেই ভাঙনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। পঞ্চগড় সদরের কুচিয়ামোড় এলাকার 4 মাস আগে কুচিয়ামোড় স্লুইস গেট সেতুর পাশে যাতায়াতের একমাত্র সড়কটির সংযোগ পয়েন্টের মাটি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে পড়েছে পাশে থাকা একটি মার্কেটের 5টি দোকানঘর। ঝুঁকিতে পড়েছে সেতু ও পাশের একটি মার্কেট। সেতুর ভাঙ্গা পয়েন্টের পাশে বাস দিয়ে অপর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সদরের কামাত কাজল দিঘি ও বোদা উপজেলার কাজল দিঘি সহ আশপাশের প্রায় 50টি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। মগনের যে দুই পাশে ভাঙে গেছে, ব্রিজটা ভাঙে গেছে, সামনে মাটি সরে গেছে, যোগাযোগ ব্যবস্থা খুব বিচ্ছিন্ন। 5-6 ফিট জায়গা যদি ভাঙে যায় তাহলে কোনো ভ্যানও যাতায়াত করতে পারবে না। অল্প দিনের মধ্যে এই কাজটি সংস্কার করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নদী খননের পর পানি নেমে যাওয়ায় দেখা দিয়েছে এই ভাঙ্গন। বালির বস্তা দিয়ে অ্যাপ্রোচ সড়ক ঠেকানোর চেষ্টা করেছি। আজকে আমরা আসছি যে এখানে পার্মানেন্ট প্রোটেকশন দেওয়ার
কিভাবে দেওয়া যায় সেটা দেখার জন্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুচিয়ামোড় তালমাসপাড়া উপপ্রকল্পের আওতায় পানি সংরক্ষণে 2004 সালে নির্মাণ হয় এই স্লুইস গেটটি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব পালনে প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ। সোমবার রাতে শহরের পূজা কমিটির নেতাদের নিয়ে মতবিনিময়ের সভায় এই প্রতিশ্রুতি দেয়া হয়। এদিকে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে চাঁদপুরের প্রতিটি পূজা মণ্ডপে জামায়াতে ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস পেয়ে খুশি হন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির এবং জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে আছে। এ সময় আইজিপি আরও জানান, 5 আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার 31,000-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখ পরিবেশে পূজা উদযাপন হবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলমান সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 10 পাইপ এলাকায় একটি কনভেনশন হলে গণ অধিকার পরিষদের মহানগর শাখার উদ্যোগে রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। দ্বিতীয় দফায় দলগুলোকে নিয়ে সংলাপ শুরু হয়েছে। এইখানে জাতীয় কুলাঙ্গার পার্টিকে যদি ডাকা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব, রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করব, কিন্তু তারা ভুল করলে সেই ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব। এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই দোষে দোষী। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না করতে পারে, জাতীয় পার্টি কি বাংলাদেশের রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলে যারা ছিল এই আওয়ামী লীগের দোসররা
বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। এদিন ফল প্রকাশ করা হবে হরিয়ানা বিধানসভা নির্বাচনেরও। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সরকার গড়বে ইন্ডিয়া জোট বলে আশাবাদী কংগ্রেস। ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচনে ৩ দফায় ভোট হয় ভারতের জম্মু কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর পর মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনো দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি। আর তাই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, জম্মু কাশ্মীরে বিধানসভার ৯০টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী এর মধ্যে ৪০ থেকে ৪৫টি আসন পেতে পারে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট, যেখানে সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ২৭ থেকে ৩২টি আসন। বাকি আসন অন্যান্য দলগুলো পেতে পারে। জম্মু কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা ৪৬ ছুঁয়ে ফেলবে কংগ্রেস। লোকসভা ভোটের পর প্রথম নির্বাচনে দুই বিধানসভাতেই বিজেপির হারের পূর্বাভাস রয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। যদিও জয়ের বিষয়ে আশাবাদী মোদির দল। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করবে না মালদ্বীপ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। বৈঠক শেষে মোদি জানান, মালের বিপদে সবার আগে সাড়া দেয় নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন এই দুই নেতা। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে মোহাম্মদ মুইজু। ভারতে পৌঁছানোর পর তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুর্বল সম্পর্ক মেরামতের লক্ষ্যে তার এই সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার বৈঠকও করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এ সময় তিনি দুই দেশের সম্পর্ক জোরদারের আহ্বান জানান। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী জানান, মালদ্বীপের বিপদে সবার আগে ভারতই সাড়া দিয়ে থাকে। মোদির সঙ্গে বৈঠক ছাড়াও মালদ্বীপের চাহিদা অনুযায়ী $400 মিলিয়ন এবং ৩,০০০ কোটি রুপির মুদ্রা বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া মালদ্বীপে অবকাঠামোর উন্নয়নের জন্য বিশাল অঙ্কের সহায়তা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বর্তমানে দ্বীপ দেশটি অর্থনৈতিক সংকটে আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাপ বাড়ছে মুইজু সরকারের উপর। এই অবস্থায় মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সাহায্য করবে ভারত। ভারতে গিয়ে মুইজু দাবি করেন, তার সরকার ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না। তিনি ভারতকে মালদ্বীপের মূল্যবান অংশীদার ও বন্ধু বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতাকে প্রাধান্য দেবে মালদ্বীপ। নির্বাচনী প্রচারে মালের ওপর নয়াদিল্লির প্রভাব কমানোর অঙ্গীকার করেছিলেন মুইজু। তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল ভারত হটাও নীতি। জয়ী হওয়ার পরও বাড়তে থাকে দ্বন্দ্ব। এ অবস্থায় মুইজুর ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তায় বিশ্লেষকরা বলছেন, ভারত ইস্যুতে কূটনীতিক ইউটার্ন নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিধ্বস্ত এলাকা গাজা থেকে পালিয়ে আসা এক নারী নিজের রেস্তোরাঁ খুলেছেন। ৩২ বছর বয়সী গাজার এই নারীর রেস্তোরাঁর নাম হানিন গাজা কিচেন, যেখানে গাজার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। সেই সঙ্গে আয়োজন করা হয় বিশেষ ওয়ার্কশপের। নিজ ভূখণ্ডের ঐতিহ্য ও শিল্পকে সংরক্ষণ ও নিজের পরিবারকে সাহায্য করার জন্য এই উদ্যোগ নেন হানিন। ছিমছাম একটি রেস্তোরাঁয় কাউকে দেখা যাচ্ছে সবজি কেটে খাবার তৈরির প্রস্তুতি নিতে, আবার কাউকে দেখা যাচ্ছে খাবার পরিবেশন করতে। সবাই ব্যস্ত রেস্তোরাঁর কোনো না কোনো কাজ করতে। অবরুদ্ধ গাজা থেকে মিশরে আসা এক নারী নিজ দেশের ঐতিহ্য ও শিল্প সংরক্ষণ করার লক্ষ্যে হানিন গাজা কিচেন নামক এই রেস্তোরাঁটি চালু করেছেন। সেই সঙ্গে রাজধানী কায়রোতে অবস্থিত এই রেস্তোরাঁর মাধ্যমে পরিবারের হালও ধরেছেন ৩২ বছর বয়সী নারী হানিন ফারহাত।
আমরা মিশরে মার্চ মাসে আসি। আমরা চিন্তা করলাম একটি নতুন প্রকল্প চালু করা যাক, যার মাধ্যমে নিজেদের উপার্জন হবে, আবার শিশুদেরকে সহায়তা করা যাবে। আমরা এখানে মোট 16 জন কাজ করছি। হানিন গাজা কিচেনে চলছে এক বিশেষ ওয়ার্কশপ, যেখানে আগত গ্রাহকরা নিজেরাই গাজার ঐতিহ্যবাহী খাবার রান্না করতে কর্তৃপক্ষকে সাহায্য করতে পারবেন। সেই সঙ্গে শিখে নিতে পারবেন গাজার ভিন্নধর্মী ঐতিহ্যবাহী রেসিপিগুলো। সবাই ব্যস্ত নিজেদের কাজগুলো ঠিকমতো করতে ও পর্যবেক্ষণ করতে। কাউকে আবার দেখা যাচ্ছে নিজেদের রান্নার রেসিপিকে ক্যামেরাবন্দি করে নিতে। রেস্তোরাঁটির রয়েছে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। অংশগ্রহণকারীরা মাকলুবা তৈরি করেছে, যা গাজার একটি ঐতিহ্যবাহী খাবার। এটি ভাত, শাকসবজি এবং মাংস দিয়ে রান্না করা হয়। হানিন গাজা কিচেনের প্রতিষ্ঠাতা জানান তিনি এই রেস্তোরাঁটি 4 মাস আগে চালু করেছিলেন। তিনি আরও জানান এখানকার ওয়ার্কশপগুলো স্থানীয় এবং বিদেশি সবাইকে আকৃষ্ট করেছে, যার মাধ্যমে ঐতিহ্যগত রেসিপি শেখার পাশাপাশি তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শন করেন। হানিন জানান তিনি হানিন কিচেনের মাধ্যমে নিজ দেশের শিল্প ও ঐতিহ্যকে সংরক্ষণ করার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চান। পরিচিতা শাহজিন, সময় সংবাদ। গেল 3 দশকের মধ্যে 2023 সালে বিশ্বের নদীগুলো সবচেয়ে শুষ্ক বছরের মুখোমুখি হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায় জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ অনেক বেশি অনিয়মিত হয়ে উঠছে। আমাজন নদীর অববাহিকায় পানির স্তর 33 বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড তাপমাত্রার কারণে 2023 সালে বিশ্বজুড়ে নদী প্রবাহ সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে, যা ক্রমবর্ধমান চাহিদার যুগে পানির সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO প্রকাশিত স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্সেস রিপোর্ট অনুসারে টানা 5 বছর নদী এবং জলাধারের প্রবাহ স্বাভাবিকের নিচে থাকায় বিশ্বব্যাপী পানি সরবরাহের উপর গুরুতর চাপ সৃষ্টি হয়। দীর্ঘ খরার কারণে 2023 সালে আমাজন নদীর অববাহিকার পানির স্তর 33 বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। পানি প্রবাহ কমে যাওয়া বা পানির স্তর নিচে নেমে যাওয়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের অন্যতম দৃষ্টান্ত বলে মনে করেন WMO এর সেক্রেটারি জেনারেল সেলেস্টো সাউলো। সংস্থাটি আরও জানায় প্রতি মাসে প্রায় 360 কোটি মানুষ পানির অভাবে থাকে, যা 2050 সাল নাগাদ 500 কোটিতে গিয়ে ঠেকবে বলেও ধারণা করা হচ্ছে। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় সোমবার দূতাবাসের অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম NDC। দূতাবাসের কাউন্সিলর বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্ব শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান ও কবিতা আবৃত্তি করেন। হজ পালনে সমুদ্রপথে বাংলাদেশ থেকে মুসল্লিদের পাঠাতে সৌদি সরকারের কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী। বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে জেদ্দায় বৈঠকে তিনি একথা বলেন। পরে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সভায় ধর্ম উপদেষ্টাও এই বিষয়টি নিশ্চিত করেন। সৌদি আরব থেকে জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন সৌদি আরবে। বাংলাদেশ থেকেও লক্ষাধিক হাজি যান পবিত্র হজ পালনে। দিন দিন বাড়ছে এই সংখ্যা, তাই আকাশপথের পাশাপাশি সমুদ্র পথেও বাংলাদেশ থেকে হাজি প্রেরণে পরিকল্পনা করা হচ্ছে। এবার সৌদি সরকার জানালো সাগর পথে হাজি পাঠানোর বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। রোববার সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাহাজ যোগে হজ করতে অনেক হাজি স্বচ্ছন্দ বোধ করেন, জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। 2023-2024 সালে
আমাদের কিছু লাগেজ হারিয়ে গেছে, এগুলো পাওয়া যায় না। অনুরোধ জানিয়েছি এমন ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে করে লাগেজগুলো না হারায়। তিনি বলছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশের হজ এজেন্সি মালিক কিংবা তাদের প্রতিনিধিদের হজের 2-3 মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বারবার সৌদি আরবে যেতে হয়। সেজন্য মাল্টিপল ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে সৌদি হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলেও জানিয়েছেন। এ সময় সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মাল্টিপল ভিসা ইস্যুরও আশ্বাস দেন। এছাড়াও হাজিদের ইমিগ্রেশন এবং বিমানবন্দর থেকে হোটেলে লাগেজ পৌঁছে দেওয়ার জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশের প্রতি করব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চলতি বছরে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতলেন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল দেওয়া হলো। সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের হলরুমে এবছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল জয়ীর নাম ঘোষণা হবে। 2024 Nobel Prize in Physiology or Medicine jointly to Victor Ambros and Gary Ruvkun. এবছর নোবেল পুরস্কারের সূচনা হলো চিকিৎসা শাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। সুইডেনের রাজধানী স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য তারা নোবেল পেলেন। 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যামব্রোস। তিনি 1979 সালে MIT থেকে PhD ডিগ্রি পান। আর 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুবকুন। তিনি 1982 সালে হার্ভার্ড থেকে PhD ডিগ্রি লাভ করেন। চিকিৎসা বিজ্ঞানের নোবেল ঘোষণার পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে এবং 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। দেশের মাটিতেই টেস্ট থেকে অবসর নেওয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। বিসিবির সভাপতি ফারুক আহমেদের এমন বক্তব্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেল। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে এখনও রয়েছে নানা যদি কিন্তু। আইনি জটিলতার বিষয়ে নাক গলাবে না বোর্ড। তবে স্টেডিয়াম বা টিম হোটেলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না। একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, কিন্তু সেটা সম্ভব কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার নতুন করে আশাবাদী হতে পারেন সাকিব ভক্তরা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দেশে ফিরে মাঠে নামতে পারবেন এমন নিশ্চয়তা পাওয়া যায়নি এতদিন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আর বিসিবি সভাপতির সাম্প্রতিক বক্তব্যে সাকিবের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার হয়নি কিছু। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এপিটাফ লিখে ফেলেছিলেন অনেকে। তবে 21 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে সাকিব খেলবেন বলেই ধারণা করা হচ্ছে এখন। তার নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্টকে আগের চেয়ে আন্তরিকই মনে হলো। গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই
দায়িত্বটা আমার নেওয়া খুব সহজ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 663 স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলছেন সাকিব। তবে সেখানে যাওয়ার আগে ভারতে সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের নাকি বলে গেছেন দেখা হবে মিরপুরে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় টি-20তে মাঠে নামার আগে আজ বিকেলে এক সেশন অনুশীলন করবে বাংলাদেশ। এ ম্যাচে টাইগার একাদশে আসছে একাধিক পরিবর্তন। তবে দিল্লির অরুণ জেটলি বরাবরই নাকি লাকি ভেন্যু হিসেবে পরিচিত বাংলাদেশের কাছে। এ মাঠে রঙিন পোশাকে একাধিক ম্যাচে জয় আছে টাইগারদের। দিল্লি থেকে বিস্তারিত মাহবুব রিমনের প্রতিবেদনে। চেন্নাই, কানপুর, গোয়ালিয়র হয়ে একটা জয়ের খোঁজে বাংলাদেশ দল এখন দিল্লিতে। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার সময় বাংলাদেশ দলকে বহনকারী চার্টার বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেই একই দলে ছিল টিম ইন্ডিয়াও। চিপক, গ্রিন পার্ক কিংবা মাথুবরাও সিন্ধিয়ায় ছিল টাইগারদের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা। তবে দিল্লি বলেই যত আশা, কেন তার কারণটাও ব্যাখ্যা করছি। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম অন্তত টাইগারদের জন্য লাকি ভেন্যু হিসেবে পরিচিত। ভারতের বিপক্ষে মুখোমুখি এর আগের 15 দেখায় যে একমাত্র জয় আছে বাংলাদেশের 2019 সালে, তা এসেছে এই দিল্লিতেই। অবশ্য লিটন, মাহমুদুল্লাহ আর মুস্তাফিজ ছাড়া সেই স্কোয়াডের কেউই নেই এই দলে। তবে সেখানেও আছে প্রশ্ন, আর তা হলো মাহমুদুল্লাহ, রিয়াদের পারফরমেন্স। সিনিয়র কোটায় দলে জায়গা পাওয়া রিয়াদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কম কথা হয়নি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, দ্বিতীয় টি-20তেও জায়গা পাক্কা মাহমুদুল্লাহ। এরপরও টাইগার স্কোয়াডে আসছে একাধিক পরিবর্তন। ম্যাচটির আগে মোটে একটা সেশনই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। মূলত সেখান থেকে নিজেদের গেম প্ল্যান ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। জানা গেছে সেখানে পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন, বাদ পড়তে পারেন খরচে তাসকিন আহমেদ। তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতায় এ দফায় টিকে যেতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। এই দলে তানজিম সাকিবের ফেরাটা মোটামুটি নিশ্চিত। আরও একটা কারণে আলোচনায় এই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যে 2টো জয় পেয়েছে তার একটা এই দিল্লিতে। সে ম্যাচের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, যে ম্যাচে সাকিব আল হাসানের টাইম আউট নিয়ে শুধুমাত্র দেশের ক্রিকেটই নয় বিশ্ব ক্রিকেটেও বয়েছিল আলোচনার ঝড়। তবে দিন শেষে জয়টাই আসল। তাই তো হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত এই দিল্লিতে খুঁজে পাবে কিনা সেই দিশা, সেটাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, দিল্লি, ভারত। দলকে একের পর এক সফলতা এনে দিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মন জয় করে নিয়েছেন সনাথ জয়সূরিয়া। 3 মাস অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালনের পর কিংবদন্তি ক্রিকেটারকে এবার স্থায়ীভাবে হেড কোচের দায়িত্ব অর্পণ করেছে এসএলসি। 2026 সালের 31 মার্চ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সনাথ জয়সূরিয়া খেলোয়াড়ি জীবনে দেশের হয়ে গড়েছেন অনেক কীর্তি। মাতারা হ্যারিকেন খ্যাত সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারও এখন পর্যন্ত সফল। গুঞ্জন ছিল পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কা দলের কোচ হতে যাচ্ছেন এই কিংবদন্তি। শেষ পর্যন্ত সেটাই হলো। এবার তার কাঁধে গুরু দায়িত্ব তুলে দিল শ্রীলঙ্কা ক্রিকেট। দীর্ঘদিন ধরেই বাজে সময় পার করছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে সবশেষ এশিয়া কাপের ফাইনালে 50 রানে অল আউট হয় দলটা। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও হয়েছে ব্যর্থ, কোয়ালিফাই করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবছরের টি-20 বিশ্বকাপেও লঙ্কানদের পারফরমেন্সে ছিল একই চিত্র। দায় মাথায় নিয়ে হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। এরপর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সনাথ জয়সূরিয়া। এই কিংবদন্তির পরশে বদলে যেতে শুরু করে লঙ্কান ক্রিকেট। ঘরের মাঠে ভারতের পর নিউজিল্যান্ডের সঙ্গেও সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। জয়সূরিয়ার দল ইংল্যান্ডের মাটিতেও দেখিয়েছে তাদের মুনশিয়ানা। 10 বছর পর তাদের মাটিতে জিতে নেয় টেস্ট। জয়সূরিয়ার অধীনে দলে এসেছে আমূল পরিবর্তন, যাতে কোচের ওপর সন্তুষ্ট বোর্ড। তাই স্থায়ীভাবে জয়সূরিয়ার কাঁধে দলের দায়িত্ব তুলে দিয়েছে এসএলসি। হেড কোচ হিসেবে জয়সূরিয়ার সঙ্গে প্রায় 2 বছরের চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চলতি বছরের 7 অক্টোবর থেকে 2026 সালের 31 মার্চ পর্যন্ত দায়িত্ব সামলাবেন সাবেক লঙ্কান অলরাউন্ডার। 2026 টি-20 বিশ্বকাপে তার অধীনে ভালো কিছুর প্রত্যাশা এসএলসির।
1996 সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়সূরিয়া। 2002 সালে তার অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যৌথ চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। 2007-এ অবসরের পর 2013 সালে শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের দায়িত্ব পান তিনি। কাজ করেন 2015 পর্যন্ত। এরপর 2016 সালে 1 বছরের জন্য আবারও একই দায়িত্বে ফেরানো হয় তাকে। যদিও 2019 সালে শ্রীলঙ্কা বোর্ডে দুর্নীতির তদন্তে সহযোগিতা না করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন জয়সূরিয়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে নতুন দায়িত্ব পালন শুরু করবেন সনাথ জয়সূরিয়া। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে লঙ্কানরা। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত নিম্নাঞ্চল, পানি কমতে শুরু করায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে বিলীন শত শত ঘরবাড়ি। কুমিল্লার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু, মরদেহ নিয়ে গেছে বিএসএফ। পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের সময় 5 জনকে আটক করেছে বিজিবি। আবারও পলিথিন নিষিদ্ধে চলছে আলোচনা সমালোচনা। পণ্য নিরাপদ ও নির্বিঘ্নে বাড়িতে নেবেন কিসে চিন্তিত ক্রেতা। মানসম্পন্ন বিকল্প ও সুলভ মূল্য নিশ্চিতের দাবি। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা পদ্মা ব্যাংকে আটকে, জলবায়ু তহবিলেরই 900 কোটি। নানা তৎপরতায়ও অর্থ ফেরত পাচ্ছেন না তিতাস জীবন বীমা বিটিআরসি। এই ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়।